অবাধ্য আবদার পর্ব ৬ লিখেছেন তাসনুবা রহমান মায়া। ভার্সিটির শেষ ঘন্টা বাজতেই একে একে বেরিয়ে এলো ঈশান্তা, আমিশা আর সানায়া। আজ জেরিন আসেনি, তাই এই তিনজন মিলে গেট পর্যন্ত হেঁটে এলো। হাসি ঠাট্টায় ভরা ছিল পথ, তবে ঈশান্তার মন যেন কোথাও একটু অন্যমনস্ক। ওর দৃষ্টি হঠাৎই আটকে গেল গেটের বাইরের পার্কিং লটে। একটা কালো এসইউভি সামনে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আরাধ্য। ব্ল্যাক শার্ট, টাইট ফিটেড ডেনিম, চোখে কালো সানগ্লাস, আজ যেন সিনেমার কোনো দৃশ্য থেকে উঠে আসা কেউ। এক মুহূর্তের জন্য শ্বাস আটকে গেল ঈশান্তার। মনের ভেতরে হালকা একটা ঢেউ যেন উঠল। আমিশা বলল, ওই দেখ আরাধ্য ভাইয়া এখানে। সানায়াও অবাক। তিনজনই একটু গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে এলো। আমিশা প্রশ্ন করল, ভাইয়া তুমি এখানে কি করছো? আরাধ্য ঠান্ডা গলায় উত্তর দিল, ভাবলাম তোদের ক্লাস শেষ, পৌঁছে দিয়ে আসি। তারপর ও গাড়ির দরজা খুলে বলল, চলো উঠে পড়ো সবাই। ঈশান্তা আর আমিশা পিছনের সিটে গিয়ে বসে পড়ল। সানায়া তখন একটু ইতস্ত করছিল, আমি নিজেই চলে যাব ভাইয়া, তেমন দূর না। আরাধ্য এবার সোজা তাকিয়ে বলল, তুমি যাচ্ছ না? চলো আমাদের সাথেই, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এই অনুরোধে না ছিল কোনো জোর, না কোনো আবেগ। তবু সানায়া মনে বাঁধল আলাদা করে। খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল ওর চোখে মুখে। ও সামনের সিটে এসে বসে পড়ল। আর ঠিক তখনই আরাধ্য ওর দিকে ঝুঁকে এসে বলল, এক্সকিউজ মি। সানায়া এক মুহূর্ত থমকে গেল। আরাধ্য নিজ হাতে ওর সিট বেল্ট তুলে নিল। ধীরে ধীরে বেল্ট টেনে এনে ওর শরীর বরাবর নামিয়ে দিল। তারপর ক্লিক করে লাগিয়ে দিল সেফটি ক্লিপ। একটা মুহূর্ত দুজনের চোখ মুখোমুখি হলো। সানায়ার শ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। ওর চোখে বিস্ময়, আর মুখের এক চিলতে হাসি। এই হাসিটা চিরকাল ধরে রাখতে চাইল সে। এদিকে পিছনে বসে থাকা ঈশান্তার মনে হচ্ছিল সময়টা থেমে গেছে। সিট বেল্ট বাঁধা এই মুহূর্তটাও যেন ওর বুকের ভেতরটা কাটার মতো বিঁধে গেল। ও চুপচাপ জানালার দিকে মুখ ঘুরিয়ে নিল। বাইরের রাস্তার গাড়িগুলো দ্রুত ছুটছিল, কিন্তু ঈশান্তার মনে তখন সবকিছু থমকে গেছে। মনেই বলল, এটা শুরু নাকি শেষের ইঙ্গিত? আমি কি কেবল দেখেই যাব, চুপচাপ হারিয়ে যাওয়ার মতো? গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল আরাধ্য। মনে হলো তার সাথে ঈশান্তার ভাবনাগুলোও ছুটে চলল এক অনিশ্চিত গন্তব্যের দিকে। গাড়ির ভেতরে একটা অদ্ভুত নিস্তব্ধতা। আরাধ্য মনোযোগ দিয়ে স্টিয়ারিং ধরে আছে। পেছনে বসে আছে আমিশা আর ঈশান্তা, দুজনেই চুপচাপ। ঈশান্তা বারবার জানালা দিয়ে বাইরে তাকালেও ওর মন আটকে আছে সামনের আসনে বসা একজনের দিকে, আরাধ্য। এক একটা মোড় ঘোরার সময় ওর কাঁধের নড়াচড়া, হালকা গলার স্বর কিংবা মুখের নিস্পৃহ ভাব সবই যেন ঈশান্তার চোখ আটকে রাখে। ওর মন বলছে, ওর চোখে তাকাতে ভয় লাগে, আর ওর জন্যই কাউকে এত সহজে কথা বলতে দেখলে বুকটা কেমন কেঁপে ওঠে। সামনে বসে থাকা সানায়া কিন্তু একেবারে ভিন্ন মুডে। ও জানালার বাইরে তাকিয়ে আছে, চোখে মুখে আনন্দের ঝিলিক।
এই প্রথম এতটা কাছ থেকে এতক্ষণ নিজের ক্রাশের সঙ্গে সময় কাটাচ্ছে। হালকা হাওয়ায় ওর চুলগুলো বারবার উড়ে আসছে গালে। ও সেই হালকা ছোঁয়াকে উপভোগ করছে। হঠাৎই আরাধ্য বলল, সরি সানায়া। সানায়া চমকে তাকালো ওর দিকে। সরি কেন? আরাধ্য এক মুহূর্ত চুপ করে থেকে ধীরে বলল, কাল একটু রুড হয়ে গিয়েছিলাম তোমার সাথে। মুডটা ঠিক ছিল না, তাই ঠিকভাবে রেসপন্স করতে পারিনি। আই এম সরি। সানায়া মৃদু হেসে বলল, ইটস ওকে। আসলে আমি তো ভাবতেই পারিনি আপনি কথা বলবেন। ওর গলার স্বর একটুও রাগী ছিল না, বরং খানিকটা লাজুক। আরাধ্য হালকা মাথা নাড়ল, তারপর জিজ্ঞেস করল, তুমি এখন কোন সাবজেক্টে পড়ছো? সানায়া একটু উচ্ছ্বসিত হয়ে বলল, বিজনেস স্টাডিজ। আমিশা আর ঈশান্তার ডিপার্টমেন্টেই। আরাধ্য আবার জিজ্ঞেস করল, ছোটবেলায় তো দেখা হয়েছে, এখন নিজেকে কতটা বদলেছ মনে করো? এই প্রশ্নে সানায়া একটু হাসল। তখন আমি শুধু খেলতাম, এখন নিজের জায়গা গড়ে তুলতে চাই। আরাধ্য হালকা একটা সাই দিল। পেছনে বসে থাকা ঈশান্তার চোখে জল আসার উপক্রম। ওর মন বলল, ওর সঙ্গে এত স্বাভাবিকভাবে কথা বলা এত সহজ। কালকেই তো আমায় বলেছিল, তুই কি প্রতিদিন বারান্দায় দাঁড়িয়ে থাকিস? আর আজ? ওর গলায় মিষ্টি সুর। আরও ভাবল, তাদের কথা শুনতে কেমন যেন বুক ধড়ফড় করছে। তবে কি সত্যিই ওদের মধ্যে কিছু গড়ে উঠছে? আমিশা কিছু না বলে পাশে তাকিয়ে আছে। ও বুঝে ফেলেছে ঈশান্তার মনের কষ্টগুলো একেবারে চোখের সামনে ভাসছে। গাড়ির হালকা মিউজিক, হাওয়া, তার সামনে বসা দুজনের কথোপকথনের মাঝে ঈশান্তার মনের দ্বন্দ্ব যেন দম আটকে আসা নিঃশ্বাসের রূপ নিচ্ছে। গাড়িটা এসে থামল খান ম্যানশনের সামনে। ধীরে ধীরে আরাধ্য ব্রেক চাপল, গাড়ি নিঃশব্দে থামল। ও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলল, তোরা দুজন বাড়িতে যা, আমি সানায়াকে পৌঁছে দিয়ে আসি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সানায়ার মুখে আনন্দের ঝিলিক। ও যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। মনটা নেচে উঠছে। নিজের ক্রাশের সঙ্গে একা সময় কাটানোর সুযোগ, এটা যেন সানায়ার জীবনের পরম পাওয়া। কিন্তু পেছনে বসা ঈশান্তার মুখটা মুহূর্তেই থমকে গেল। চোখে ঝাপসা ভাব, বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। ওর মনের ভেতরটা বলে উঠল, আবার আবার উনার পাশে সানায়া, আর আমি শুধু দেখতে থাকব। উনাকে বুঝিয়ে বলতে ইচ্ছে করে, দূরে যেয়েন না আরাধ্য ভাই, প্লিজ না। আমিশা একদৃষ্টিতে তাকিয়ে দেখছে ঈশান্তার মুখ। ও বুঝতে পারছে ঈশান্তার কষ্টটা। গাড়ির দরজা খুলে আমিশা নেমে গেল। কিন্তু ঈশান্তা যেন ভুলে গেছে। ও ঠিক আগের অবস্থানে বসে রইল, চুপচাপ, কোনো সাড়া নেই। আরাধ্য এবার একটু কঠোর গলায় বলল, কি বললাম শুনিসনি ঈশা? বাড়িতে যা। ওর গলায় হালকা বিরক্তি ছিল, আর সেই শব্দেই যেন ঈশান্তার ভাবনার জাল ছিঁড়ে গেল। চুপচাপ দরজা খুলে নামলো ঈশান্তা। কোনো কথা বলল না, একবারও তাকালো না কারুর দিকে। শুধু গা এলিয়ে নামলো আর দাঁড়িয়ে রইল। আরাধ্য গিয়ার চেঞ্জ করে গাড়ি স্টার্ট দিল। গাড়ির শব্দ বাড়তে থাকলো, আর সেটা দূরে সরে যেতে থাকলো। ঈশান্তা দাঁড়িয়ে রইল ওখানে, চোখে স্থির দৃষ্টি, ঠোঁট কামড়ে ধরে রেখেছে নিজেকে। মনের ভেতরে অজস্র চিন্তা ঘুরপাক খাচ্ছে। আবার দূরে চলে যাচ্ছে, আবার আমি একা দাঁড়িয়ে থাকছি। আর কতবার? ঠিক তখনই পেছন থেকে আমিশার কণ্ঠ এলো, শান্তির মা, দাঁড়িয়ে আছিস কেন?
ঈশান্তা চমকে পেছনে তাকালো। চোখের জলের আভাস লুকিয়ে ফেলল এক ঝটকায়। চল ঘরে যাই, বলল আমিশা নরম গলায়। ঈশান্তা মাথা নিচু করে হাঁটা দিল, কিন্তু একবার পিছনে ফিরে তাকালো সেই পথে, যেখানে কিছুক্ষণ আগেও দাঁড়িয়েছিল আরাধ্যর গাড়ি। গাড়ি চলছে। হালকা নীরবতা ভাঙল আরাধ্য নিজেই। আরাধ্য, তোমার শখ কি? সানায়া একটু অবাক হয়ে বলল। তার বই পড়া, গান শোনা আর গার্ডেনিং। আমি ফুল ভালোবাসি। গাছের সাথে কথা বলা এক ধরনের শান্তি দেয়। আরাধ্য একটু হেসে বলল, তোমার মতো কাউকে কাদামাটিতে ভাবতে কষ্ট হয়। সানায়া চোখ টিপে বলল, ভেতরের মানুষটা অনেক আলাদা আরাধ্য ভাইয়া। আরাধ্য কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তুমি থ্রিলার, রোমান্টিক কোনটা পছন্দ করো? সানায়া, থ্রিলার, রহস্যময় কিছু। আমি বোরিং গল্প পড়তে আগ্রহ পাই না। আরাধ্য মনোযোগ দিয়ে শুনে বলল, তাহলে তুমি এমন কিছুতেই বিশ্বাস করো যেখানে ধোঁয়া থাকলেও আগুন লুকিয়ে থাকে? সানায়া হেসে বলল, হয়তোবা। আর হ্যাঁ, গান আমার খুব ভালো লাগে। কাল রাতেও আপনার গান শুনেছি। অপূর্ব গলা আপনার। আরাধ্য খানিকক্ষণ চুপ থেকে বলল, তোমার কান ভালো, তাই ঠিকমতো শুনতে পেয়েছ। এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামল সানায়াদের বাড়ির সামনে। আরাধ্য গাড়ি থামিয়ে বলল, তোমার বাড়ি এসে গেছে। সানায়া জানালার বাইরে তাকিয়ে একটু কষ্টের হাসি দিল। তারপর মনে মনে ভাবল, এত তাড়াতাড়ি চলে এলাম, আর একটু যদি সময় পাওয়া যেত। গাড়ি থেকে নামার সময় আরাধ্য আবার বলল, যাও, আবার দেখা হবে, নিজের খেয়াল রেখো। সানায়া চমকে তাকালো আরাধ্যর দিকে। তারপর একটা মিষ্টি হাসি দিয়ে বলল, অবশ্যই রাখবো। আর আপনি খেয়াল রাখবেন নিজেরও। সানায়া নেমে গিয়ে ধীরে ধীরে গেটের দিকে হাঁটতে লাগলো। আরাধ্য তাকিয়ে রইল, মুখে এক চিলতে মুচকি হাসি। সানায়া দৌড়ে নিজের রুমে ঢুকে পড়ল। ব্যাগটা এক ঝটকায় বিছানার উপর ছুঁড়ে ফেলল। তারপর দম নিতে নিতে ঘরের চারিদিকে তাকালো। ঘরটা যেন একটা ছোটোখাটো গ্যালারি। দেয়ালে দেয়ালে শুধুই আরাধ্য। ছোটবেলার কিছু ছবি, মিডিয়াতে ছাপা হওয়া ফ্রেমবন্দি কাটিং, লাইভ কনসার্টের পোস্টার, আর মাঝ বরাবর ঝুলানো সেই একটা বড় ছবি, সানায়ার সবচেয়ে প্রিয়। সানায়া ধীরে ধীরে ঘুরে ঘুরে ছবিগুলোর দিকে তাকাতে লাগলো। ওর চোখে একরাশ ভালোবাসা। সানায়া চুপচাপ হেসে বলল, তুমি জানো, আজ আমি তোমার পাশে বসেছিলাম। তুমি আমার সিট বেল্ট পরিয়ে দিয়েছ নিজের হাতে। আমি ভাবতেও পারিনি এটা কোনো দিন হবে। তোমাকে এত কাছ থেকে দেখলাম, কথা বললাম, বিশ্বাস করতে মন চায় না। হঠাৎ ব্যাগটা খুলে ফোনটা বের করলো, ফেসবুক ওপেন করলো। কয়েক সেকেন্ড চিন্তা করে একটা স্ট্যাটাস লিখতে শুরু করলো। ওর চোখে মুখে একরকম উচ্ছ্বাস, একরকম ঘোর। কখনো কখনো কিছু মুহূর্ত আমাদের হৃদয়ে এমন গভীর ছাপ ফেলে যায় যেটা শব্দে বলা যায় না। কিছু মানুষ থাকে যাদের এক ঝলকেই মনে হয় জীবনটা সুন্দর। আজ একটা দিন ছিল ঠিক তেমন, এক স্বপ্নের মতো। পোস্ট করে ফোনটা বিছানার উপর রেখে দিল। তারপর ধীরে ধীরে দেয়ালের দিকে এগিয়ে গেল। সেই বড় ছবিটার সামনে দাঁড়িয়ে ঠায় তাকিয়ে রইল। ছবিটা দেখে ওর চোখে এক অন্যরকম আবেগ। সানায়া নরম গলায় বলল, তুমি যদি জানতে আমি কতটা ভালোবাসি তোমায়। আমি জানি না তুমি কখনো জানতে পারবে কি না, কিন্তু আমি অপেক্ষা করব যতদিন দরকার। কারণ তুমি শুধু আমার ক্রাশ না, তুমি আমার স্বপ্ন, আমার বিশ্বাস। হালকা বাতাসে পর্দা দুলে উঠল। সানায়া
সেই ছবিটার দিকে হাত বাড়িয়ে ছুঁয়ে বলল, একদিন তুমি নিজেই আমার নাম বলবে এমন করে, যেমন আমি কল্পনায় শুনি প্রতিদিন। বাড়িতে ফিরে আসার পর থেকে ঈশান্তা নিজের ঘর থেকে একবারও বের হয়নি। আলো জ্বালানো হয়নি ঘরে। ঘরটা অনেকটাই অন্ধকারে ডুবে আছে। বাইরের আকাশ কালো মেঘে ছেয়ে আছে। হালকা বিদ্যুৎ চমক দিচ্ছে মাঝে মাঝে। বাতাসে এক অদ্ভুত থতমত ভাব। ঈশান্তা চুপচাপ পড়ার টেবিলে বসে আছে। সামনে তার প্রিয় ডায়েরি। ডায়েরির পৃষ্ঠাগুলো কিছুটা ভেজা। মনে হয় আগেও চোখের জল পড়েছে সেখানে। হাতে কলম, কিন্তু হাত কাঁপছে। ডায়েরিতে লেখা শুরু করে আর নরম স্বরে বলতে থাকে, আপনাকে ভালো না বেসে থাকতে পারি না, কিন্তু ভালোবেসে যে আজ নিঃশেষ হয়ে যাচ্ছি। আপনি সানায়ার পাশে বসে হাসলে আমি একটুও কাঁদিনি বাইরে, কিন্তু ভেতরে বৃষ্টি নামছিল। আপনি ওর সিট বেল্ট বাঁধলেন, একটুও আমার নয়ন পড়েনি, কিন্তু হৃদয়টি ছিঁড়ে যাচ্ছিল। আপনি ওর সঙ্গে কথা বললেন, আমি কিছু বলিনি, কিন্তু আমার শব্দগুলো চিৎকার করে কেঁদেছে। আপনি কি বুঝবেন কোনো দিন? ডায়েরির উপর মাথা রেখে চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে নিঃশব্দ কান্না। ঠিক তখনই বাইরের আকাশ থেকে প্রথম বৃষ্টির শব্দ ভেসে আসে। বিদ্যুৎ ঝলকে পুরো ঘরটা এক মুহূর্তের জন্য আলোকিত হয়। ঈশান্তা চোখ মেলে জানালার দিকে তাকায়। বৃষ্টি। দ্রুত উঠে গিয়ে ব্যালকনির দরজা খুলে দাঁড়ায়। পুরো আকাশ যেন কেঁদে ফেলেছে ওর হয়ে। এক ঝলকায় নিচে ছুটে যায়। বাগানে গিয়ে দাঁড়িয়ে পড়ে বৃষ্টির মাঝে। চুল জামা ভিজে একাকার, কিন্তু তবুও ওর মুখ থেকে কোনো চিৎকার নেই, কেবল চোখ থেকে জল গড়াচ্ছে, যেটা বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে যাচ্ছে। নিচু গলায় বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে বলছে, আপনি কেন বুঝেন না আরাধ্য ভাই? আমি ভয় পাচ্ছি, আপনাকে হারিয়ে ফেলার ভয়। আপনি ওর দিকে একটু তাকালে আমার দম বন্ধ হয়ে আসে। আপনার হাসি এখন কার জন্য তা বোঝার সাহস আমার নেই, কিন্তু আপনি জানেন না, আপনার হাসি ছাড়া আমার জীবন অন্ধকার। একটু থেমে বৃষ্টি ঝাপটার মাঝে গলা উঁচু করে বলল, আমি না চাই তবুও ভালোবাসি আপনায়, নিজের অজান্তেই। তারপর হঠাৎ করেই এক গুনগুন ভেসে আসে ঠোঁট থেকে। তাকে বলতে ইচ্ছে করে, মনটা তারই সুরে, অনুরাগিনী। তবু বলতে গিয়ে হায়, মনে পড়ে যায় অন্য কাহিনী। ঘুম ঘুম আধারে তার প্রেম যে তারে, ঘুম ঘুম আধারে চাই প্রেম যে তারে। ঈশান্তা গান গাইতে গাইতে বৃষ্টিতে ভিজছে, আর হৃদয়টা নিঃশব্দে আরাধ্যের জন্য কাঁদছে। ঝমঝম বৃষ্টি, বিদ্যুতের চমকে চারপাশ কাঁপছে। ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে আরাধ্য, হাত দুটো জানালার রেলিংয়ে রাখা, চোখ একদম নিচের বাগানের দিকে। নিচে দাঁড়িয়ে আছে ঈশান্তা, চুপচাপ ভিজছে। হাঁটু পর্যন্ত চুলগুলো ভিজে লেপ্টে গেছে। নীল রঙের জামাটা শরীরে আটকে আছে বৃষ্টিতে ভিজে। চারপাশে যেন কুয়াশা ছড়িয়ে আছে। আরাধ্য চুপচাপ তাকিয়ে থাকে, মন বলেও যেন কিছু বলছে না। হঠাৎ ওর পাশে এসে দাঁড়ায় রায়ান। রায়ান হালকা হেসে বলল, ভালোবাসিস ওকে? আরাধ্য চমকায় না, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রায়ানের দিকে তাকায়। আরাধ্য নির্বিকার গলায় বলল, ভালোবাসা শব্দটা আমার ডিকশনারিতে নেই। রায়ান ব্রু কুঁচকে মৃদু গলায় বলল, তাহলে এখন নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এইভাবে কেন তাকিয়ে আছিস, যার প্রতিটা অশ্রু তোর জন্য? তুই কি তাও অজানা থাকতে দিবি? আরাধ্য চোখ নামায় না, ধীরে ধীরে বলে,
সব উত্তর দেওয়ার সময় এখনো আসেনি রায়ান। কিছু কিছু প্রশ্ন থাক, পৃথিবীর মতো গুল, শেষ নেই। রায়ান একটু বিরক্ত গলায়, কখনো ক্লিয়ার হবি তুই, নাকি এমন ধোঁয়াশার রাজ্যে ফেলে রাখবি সবাইকে? আরাধ্য আর কোনো উত্তর দেয় না, শুধু একটানা নিচের দিকে তাকিয়ে থাকে। রায়ান একবার তাকিয়ে নেয় ঈশান্তার দিকে, তারপর মাথা নেড়ে ঘর ছেড়ে চলে যায়। কিছু মুহূর্ত ঘর জুড়ে শুধু বৃষ্টির শব্দ। আরাধ্য জানালাটা খুলে দেয়। ঠান্ডা বাতাসের এক ঝলক এসে চুল এলোমেলো করে দেয়। আরাধ্য নিচে তাকিয়ে গলা তুলে বলে, আরাধ্য কঠিন গলায় বলল, ঈশা, তুই কি করছিস নিচে? পাগল নাকি? এই বৃষ্টিতে দাঁড়িয়ে আছিস কেন? ঈশান্তা একবার তাকায় উপরে, তারপর চোখ নামিয়ে নেয়। আরাধ্য আরও জোরে বলল, উপরে আয় এক্ষুনি, ভিজে ঠান্ডা লেগে যাবে। মাথা খারাপ তোর? ঈশান্তা মাথা নিচু করে দাঁড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেজা পায়ের ছাপ রেখে ধীরে ধীরে উপরের সিঁড়ি বেয়ে ঘরে চলে যায়। আরাধ্য জানালা বন্ধ করে দেয়, কিন্তু চোখে তার একটা অদ্ভুত অস্পষ্টতা। ঠোঁটের কোণে হালকা এক চাপা টান, যেন রাগে, যেন অসহায়তায়, অথবা হয়তো ভালোবাসায়, যেটা বোঝা যায় না। ঈশান্তা ভিজে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে। ঘরের বাতাসেও যেন ঠান্ডা লেগে আছে। দরজাটা বন্ধ করে দেয় ধীরে, তারপর ওয়াশরুমে গিয়ে ভেজা জামাটা খুলে নেয়। কিছুক্ষণের মধ্যেই ড্রাই ড্রেস পরে নেয়, একটা হালকা রঙের কুর্তি। ভেজা চুলগুলো পেছনে টেনে ক্লিপ দেয়, তারপর ধীরে ধীরে বিছানায় এসে বসে। ঘরের আলো হালকা, জানালায় বৃষ্টি থেমে গেলেও মাঝে টুপটাপ শব্দ বাজছে। ঈশান্তা বিছানায় বসে চুপচাপ, চোখ দুটো স্থির, কিন্তু মনে চলছে একদম ঝড়। নিজের সাথেই কথা বলা শুরু করে ও। ঈশান্তা চুপ গলায় বলে, আপনি কেন এমন করেন আরাধ্য ভাই? কখনো ঠান্ডা, কখনো ঝড়। আপনার চোখে কি আমি শুধুই একটা অতীতের পাতার মতো? একটু থেমে আবার বলে, ভিলেন, হ্যাঁ, আপনি আমার জীবনের ভিলেন। তবু কেন এই ভিলেনের কথাই সারাদিন মাথায় ঘুরে ফিরে আসে? চোখ ভিজে উঠে, টুপ করে একটা পানি পড়ে বিছানায়। চোখের পানি হাত দিয়ে মুছে নেয়। ঠোঁটের কোণে এক টুকরো অভিমানের হাসি। ঈশান্তা গলার স্বর ভারী হয়ে এলো, আপনি যদি জানতেন, তাও তো কিছু বদলাতো না, তাই না? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ও বিছানায় শুয়ে পড়ে। বালিশে মাথা রাখতেই চোখ আপনা আপনিই বন্ধ হয়ে আসে। চুলগুলো বিছানায় ছড়িয়ে পড়ে। নিঃশ্বাসের গতি ধীরে ধীরে ভারী হয়ে ভারমুক্ত হতে থাকে। ঘরটি অল্প আলোয় ঢাকা। এক কোণে রাখা একটি বড় টেবিলের উপর ল্যাপটপ। স্ক্রিনে চলছে সিসিটিভি ফুটেজ, যাতে দেখা যাচ্ছে খান ম্যানশনের বাগান, বৃষ্টির মধ্যে ভেজা ঈশান্তা, তার কান্না, গান গাওয়া, ঘরে ফেরা, জামা বদলানো, বিছানায় বসা, ধীরে ধীরে ঘুমিয়ে পড়া সব। ক্যামেরা প্যান করে ল্যাপটপের সামনে বসে থাকা ব্যক্তির দিকে আসে আরিক। চোখের এক ধরনের উন্মাদ উজ্জ্বলতা, ঠোঁটে রহস্যময় হালকা হাসি। আরিক আস্তে কিন্তু গম্ভীর গলায় বলে, তুমি কেন কাঁদলে সুইটহার্ট? কেন সেই আরাধ্যের জন্য, যে তোমার কষ্টের কারণ? আমার জন্য না? আরিক একটু ঝুঁকে স্ক্রিনে তাকিয়ে বলল, সুইটহার্ট, তুমি জানো না আমি কতদিন ধরে তোমার জন্য তৃষ্ণার্ত হয়ে বসে আছি। তোমার চোখের জল আমার হৃদয় পুরাই। এবার একটু থেমে ঠোঁটে রহস্যময় হাসি এনে বলল, তোমার ভালোবাসা পাওয়ার জন্য এক প্রেমিক মরিয়া হয়ে আছে, আর তুমি ব্যথা দাও সেই মানুষটাকেই।
আরিক চোখে এক ধরনের পাগলামি ফুটে উঠল। কিন্তু আর বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি তোমার আমার দেখা হবে। আরিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুইটহার্ট, গেট রেডি টু বি মাইন। এই কথা বলে ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করে দেয়। স্ক্রিন ডার্ক হয়ে যায়। ঘরটা নিঃশব্দে ঢেকে যায়। ঘরটা অন্ধকার। জানালার পর্দা বাতাসে ধীরে ধীরে দুলছে। বাইরে এখনো হালকা বৃষ্টি ঝরছে। মেঘলা আকাশের আলো ছড়িয়ে পড়েছে ঘরের একপাশে। ঈশান্তা গভীর ঘুমে ডুবে আছে। চুপচাপ নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে। ওর চোখের কোণ এখনো কান্নার ছাপ। ভেজা চুলগুলো বিছানা থেকে ফ্লোর পর্যন্ত গড়িয়ে পড়েছে। তখনই ঘরের দরজা ধীরে ধীরে খুলে একটা ছায়া ভেতরে ঢুকে। ছায়াটা এগিয়ে আসে বিছানার দিকে। আর কেউ নয়, সে হলো আরাধ্য। আরাধ্য আস্তে আস্তে ঈশান্তার পাশে এসে দাঁড়ায়। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঘুমন্ত ঈশান্তার দিকে তাকিয়ে থাকে এক পলক দৃষ্টিতে। আরাধ্য মৃদু স্বরে নিজেই বলে, ঘুমিয়ে পড়েছিস লিটল বার্ড? একটু হেসে আবার বলল, এই একটাই সময় যখন তুই আমায় থামাতে পারিস না, কথা বলতে পারিস না, শুধু চুপচাপ শুয়ে থাকিস। আরাধ্য একটু ঝুঁকে আসে। হাত বাড়িয়ে ওর কপালের চুলগুলো সরিয়ে দেয়। কপালে হালকা হাত বুলিয়ে দেয়। আরাধ্য কানায় কানায় আবেগে গলা জড়িয়ে এলো। তোর এই শান্ত মুখ দেখে ভুলে যেতে ইচ্ছে করে তুই আমাকে কতটা রাগিয়ে দিস, কতটা বিরক্ত করিস। আরাধ্য একটু থেমে আবার বলে, কিন্তু জানিস লিটল বার্ড, তুই এমনভাবে কাঁপছিস ঠান্ডায়, নিজের যত্ন নেই একদম। আরাধ্য নিচু হয়ে ঈশান্তার পায়ের কাছে পড়ে থাকা কম্বলটা তুলে নিয়ে ওর গায়ে ভালোভাবে জড়িয়ে দেয়। আরাধ্য নরম সুরে বলে, এই তুই লিটল বার্ড, কেন এমন করিস? তুই আমায় এত দুর্বল বানিয়ে ফেলিস কেন? একটুক্ষণ দাঁড়িয়ে থেকে ওর কপালে আবার হালকা ছোঁয়া দিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। আস্তে পা ফেলে দরজার দিকে যায়। দরজার কাছে গিয়ে থেমে শেষবারের মতো তাকায় ঈশান্তার দিকে। আরাধ্য এবার অত্যন্ত নরম গলায় বলল, ঘুমা, যতক্ষণ পারিস ঘুমে থাক, কারণ একদিন ঘুম ভাঙলে সব বদলে যাবে। ধীরে ধীরে দরজা বন্ধ করে দেয় নিঃশব্দে, যেন ঘরের হাওয়াও না নড়ে। তারপর চলে যায় নিজের ঘরে। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে পড়ে। বাইরে শুধু বৃষ্টির টুপটাপ শব্দ। চারিদিক নিস্তব্ধ। ঘরের ভেতরে হালকা আলো জ্বলছে। বাইরের জানালা দিয়ে হালকা বৃষ্টির শব্দ ঢুকছে। আরাধ্য নিজের ডেস্কের সামনে বসে ব্যাগ খুলল। ধীরে ধীরে ব্যাগের এক গোপন চেম্বার থেকে বের করল একটা পুরনো মেমোরি কার্ড। ছোট, ধুলোমলিন, কিন্তু পরম যত্নে রাখা। আরাধ্য হালকা হেসে বলল, 12 বছর, 12টা বছর কেটে গেছে, তাও তুই ঠিকই আমার কাছেই আছিস। ও মেমোরি কার্ডটা খুলে নিজের ফোনে ঢুকিয়ে দেয়। গ্যালারি ওপেন করে বহু পুরনো একটা অ্যালবামে ঢুকে পড়ে। হঠাৎ একটাই এসে ওর হাত থেমে যায়। ছবিটা খুলে পড়ে স্ক্রিনে। ঈশান্তার 5ম জন্মদিনের ছবি, বাগানে তোলা। ঈশান্তা লাল ফ্রক পরে আছে, কোমর পর্যন্ত লম্বা চুল। কেকের পাশে দাঁড়িয়ে আছে। আর পাশে আছে 15 বছরের আরাধ্য। ঈশান্তার কাঁধে হাত রেখে হাসছে। আরাধ্যের চোখ আটকায় ছবিটার উপর। অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তারপর বলতে শুরু করে, তুই বড় হয়ে গেছিস লিটল বার্ড। চেহারায়, কথায়, চাওয়ায়, সব কিছুতেই মানুষের ছাপ। কিন্তু মনটা এখনো আগের মতোই। একটু কষ্ট পেলে চোখের পানি আসে। কেউ একটু কড়া কথা বললেই দমে যাস।
ওর কণ্ঠ ভারী হয়ে আসে। ছবির স্ক্রিনে আঙ্গুল বুলিয়ে বলে, তোর সেই লাল ফ্রকটা মনে আছে? তুই কেক খেতে চাইছিলি না, বলেছিলি আরাধ্য ভাই না খাইয়ে দিলে আমি খাবো না। তখনই প্রথম বুঝেছিলাম তুই আমাকে শুধু ভাই ভাবিস না, তোর মনের গভীরে আমার জন্য একটা আলাদা জায়গা আছে। একটু থেমে তারপর চোখ মুছে আবার বলতে শুরু করে, আমি জানি না তোর ভেতরে ঠিক কী আছে, কিন্তু এইটুকু জানি তুই আমার অবাধ্য আবদার, যেই আবদার আমার পিছু ছাড়ে না। তুই এমন একটা অসমাপ্ত গল্প যেটার শেষ আমি ছাড়া কেউ লিখতে পারবে না। আরাধ্য ফোনটা পাশে রাখে, চুপচাপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। বাইরে তখনও টুপটাপ বৃষ্টি চলছে। ভিতরের নিস্তব্ধতায় তার ধ্বনি যেন গাঢ় হয়ে ওঠে। আরাধ্য নিজেই নিজেকে বলল, এই গল্পে আমি হারতেও রাজি, কিন্তু তোকে কাউকে হারিয়ে দিতে দেব না, লিটল বার্ড। স্ক্রিনে তখনও সেই ছবিটা জ্বলজ্বল করছে, কিন্তু ছোট্ট ঈশান্তা হাসছে। আর পাশেই কিশোর বয়সের আরাধ্য।